অর্থনীতির জনক কে? এখানে অপশন আছে অমর্ত্য সেন, অ্যাডাম স্মিথ, এম বিশ্বেশ্বরায়া, নরম্যান বোরলক। তাহলে চারটে অপশন রয়েছে। এই চারটে অপশনের মধ্যে বলা হয়েছে যে আমাদের ভারতের নয় সারা পৃথিবীর মানে অর্থনীতির জনক কাকে বলা হয়েছে। তাহলে এখানে অর্থনীতির জনক হচ্ছে অপশন বি অ্যাডাম স্মিথ। তাহলে অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। তোমার পরীক্ষা আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে? ভারতের অর্থনৈতিক জনক কাকে বলা হয়? তাহলে এর আগের কোশ্চেনে কি ছিল? এর আগের কোশ্চেনে ছিল অর্থনীতির জনক, আর এইখানে বলা হয়েছে ভারতের অর্থনৈতিক জনক কাকে বলা হয়। তাহলে ভারতের অর্থনৈতিক জনক কে আছে? অপশন সেই একই রয়েছে, অ্যাডাম স্মিথ, অমর্ত্য সেন, এম বিশ্বেশ্বরায়া, অশোক মুখার্জি। তাহলে চারটে অপশনের মধ্যে ভারতের অর্থনৈতিক জনক কে? তাহলে এখানে অপশন হচ্ছে অপশন সি, এম বিশ্বেশ্বরায়াকে ভারতের অর্থনীতির জনক বলা হয়। তাহলে ভারতের অর্থনৈতিক জনক কে? এম বিশ্বেশ্বরায়া। এনাকে ভারতের অর্থনীতির জনক হিসাবে বিবেচনা করা হয়েছে। 3 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? পশুপালন হলো একটি প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তাহলে পশুপালনকে কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে ধরা হয়েছে? তাহলে পশুপালন হচ্ছে একটি প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অপশন হচ্ছে এ। তাহলে প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়েছে কেন? এর কারণ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো প্রকৃতির সাথে সরাসরি সম্পর্কযুক্ত, অর্থাৎ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, সেই অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলোকে বলা হয় প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তাহলে পশুপালন কি দ্বারা নিয়ন্ত্রিত? প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। এই কারণে পশুপালন হচ্ছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়বে। তাহলে আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাব। 4 নম্বর কোশ্চেনে বলেছে রেড কালার ওয়ার্কার বলা হয় কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপকে? রেড কালার ওয়ার্কার, গুরুত্বপূর্ণ কোশ্চেন। রেড কালার ওয়ার্কার কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপকে বলা হয়ে থাকে? তাহলে এখানে অপশন হচ্ছে অপশন এ, প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপে যারা জড়িত রয়েছে তাদেরকে বলা হয় রেড কালার ওয়ার্কার। তাহলে অপশন কি হবে? অপশন এ, প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপকে কি বলা হয়? রেড কালার ওয়ার্কার। তাহলে প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ আগেই বললাম যে প্রকৃতির সাথে সম্পর্কে যুক্ত বা প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেগুলোকে বলা হয় তোমার রেড কালার ওয়ার্কার। যেমন কৃষিকার্য, পশুপালন, মৎস্য চাষ, ফলমূল সংগ্রহ করা, তোমার খনিজ সম্পদ আহরণ করা, এই সমস্ত কার্যগুলোকে বলা হচ্ছে বা এই কাজে যারা নিযুক্ত তাদেরকে বলা হয় রেড কালার ওয়ার্কার। তাহলে গ্রামের সমস্ত কৃষক কোন শ্রেণীর অর্থনৈতিক কোন কালারের হবে? রেড কালার ওয়ার্কারের মধ্যে পড়বে। তাহলে কৃষি, পশুপালন, ফলমূল সংগ্রহ করা, মধু সংগ্রহ করা, সমস্ত কিছু বা এই শ্রেণীর কাজ যারা করে তাদেরকে বলা হচ্ছে রেড কালার ওয়ার্কার, অর্থাৎ প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ হচ্ছে এর আনসার। 4 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? পুলিশ কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত? পুলিশ কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত? তাহলে এখানে অপশন রয়েছে প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর এবং চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ অপশন রয়েছে। তাহলে পুলিশ কি বলেছে? যে পুলিশ কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত? তাহলে এখানে অপশন হচ্ছে সি, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তাহলে এখানে আমাদের বুঝতে হবে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ কেন। প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপে যে কার্য প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপে যে প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত যে দ্রব্য উৎপাদিত হয় সেটাকে অধিকতর কার্যকরী করা হয়,
সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, যেমন কলকারখানা। এবং তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ সাধারণত বলা হয়েছে সেবা ক্ষেত্রকে, অর্থাৎ যারা জনগণকে সেবা প্রদান করে থাকে সেই কাজে যারা নিযুক্ত তাদেরকে বলা হয় তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তাহলে এখানে কি রয়েছে, পুলিশকে কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত করা যাবে? তাহলে পুলিশ কি করে? জনগণের সেবা করে থাকে বা মানুষের সেবা করে থাকে, তাই পুলিশকে বলা হয়েছে তোমার তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। পুলিশ ছাড়া তোমার নার্স, পাইলট যারা আছে, গাড়ির ড্রাইভার, কন্ট্রাক্টর, এরা সবাই হচ্ছে তৃতীয় শ্রেণীর, কারণ এরা মানুষের সেবা প্রদান করে থাকে। তাহলে পুলিশ কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত? তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত। 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপকে বলা হয়, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপকে বলা হয় রেড কালার ওয়ার্কার, ব্লু কালার ওয়ার্কার, পিঙ্ক কালার ওয়ার্কার, গ্রে কালার ওয়ার্কার। এর মধ্যে কোনটাকে তোমার দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত? তাহলে কি হবে? এখানে অপশন হচ্ছে বি, ব্লু কালার ওয়ার্কার। ব্লু কালার ওয়ার্কার। তাহলে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তাদেরকে কি বলা হয়? ব্লু কালার ওয়ার্কার। তাহলে কারা হবে? যারা কারখানায় কাজ করে, শিল্পে কাজ করে, তাদেরকে বলা হয় ব্লু কালার ওয়ার্কার। তাহলে দ্বিতীয় শ্রেণী অন্তর্ভুক্ত কর্মচারী হচ্ছে ব্লু কালার ওয়ার্কার। এরপরে কোশ্চেন 7 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। 7 নম্বর কোশ্চেনে কি বলেছে? শিল্প কারখানা কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ? শিল্প কারখানা কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ? তাহলে কি হবে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী। তাহলে শিল্প কলকারখানা কি বললাম একটু আগে? দ্বিতীয় শ্রেণী। তাহলে শিল্প কলকারখানা হচ্ছে তোমার তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়বে। তাহলে আমাদের এই যে লাইভ ক্লাস, এটা প্রত্যহ রাত্রি 8টাতে চলবে। সবাই লাইভে চলে আসবে রাত্রি 8টায়। এক এক দিন এক এক ধরনের সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটি, এবং স্ট্যাটিক জিকে, এই সমস্ত বিষয়ের উপরে প্রত্যেক দিন রাত্রি 8টার সময় লাইভ ক্লাস হবে, এবং ক্লাসের পরে এই ক্লাসটাকে তোমার আপলোড করে দেওয়া হবে। তাহলে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে উপকার হবে পরীক্ষার ক্ষেত্রে। তাহলে শিল্প কলকারখানা কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ? দ্বিতীয় শ্রেণীর বললাম। নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো, কি বলেছে? নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো অটোমোবাইল শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, পাট শিল্প, পেট্রোলিয়াম শিল্প। যারা কোশ্চেনের আনসার পারবে তারা অবশ্যই জানিয়ে দেবে এসএমএস করে, যাই হোক। তাহলে নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো অটোমোবাইল, তথ্য প্রযুক্তি, পাট শিল্প আর হচ্ছে পেট্রোলিয়াম শিল্প। তাই এখানে আনসার কি হবে? আনসার হচ্ছে বি, তথ্য প্রযুক্তি শিল্প হচ্ছে নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত। তাহলে তথ্য প্রযুক্তি শিল্প কোন ক্রিয়াকলাপের মধ্যে পড়বে? নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে তোমার তথ্য প্রযুক্তি শিল্প পড়বে। 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রকে বলা হয়, নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রকে বলা হয় গ্রে কালার ওয়ার্কার, পিঙ্ক কালার ওয়ার্কার, হোয়াইট কালার ওয়ার্কার, গোল্ডেন কালার ওয়ার্কার। তো কি বলা হয়েছে? নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তাদেরকে কোন কালার ওয়ার্কার বলা হয়ে থাকে? এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে, কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমার বিভিন্ন প্রতিযোগিতা, বিশেষ করে ডব্লিউবি পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই এই কোশ্চেনগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তাহলে নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ ক্ষেত্রকে বলা হয় কি? অপশন সি, আনসার হচ্ছে অপশন সি, হোয়াইট কালার
ওয়ার্কার। তাহলে তাদেরকে কি বলা হয়? হোয়াইট কালার ওয়ার্কার। নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের বলা হয় হচ্ছে হোয়াইট কালার ওয়ার্কার। চলো 10 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। দশ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? অতি নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অতি নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো পরিকল্পনাকারী, মিডিয়া, তথ্য প্রযুক্তি শিল্প, ডাক্তার। 4টে অপশন দেওয়া রয়েছে যে অতি নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত কোন বিষয়টি। এখানে 4টে অপশনের মধ্যে কোন বিষয়টি হবে। তাহলে অতি নব্য যেটা রয়েছে, আমরা এর আগে পড়লাম শুধু নব্য, আর এটাকে কি বলেছে? অতি নব্য। তাহলে অতি নব্য, সেটা কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়বে? তাহলে এখানে অপশন হচ্ছে এ, পরিকল্পনাকারী। পরিকল্পনাকারী হচ্ছে অতি নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়বে। তাহলে এর আগে আমরা কি দেখলাম? তথ্য প্রযুক্তি শিল্প, তাহলে সেইটা হলে কি হতো? নব্য অর্থনৈতিক। আর পরিকল্পনাকারী এটা হচ্ছে অতি যুগ হবে, অতি নব্য, তার পরবর্তী স্টেপ অতি নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। 11 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। ইকোনমিক্সের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা হচ্ছে, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। কি বলেছে? গোল্ডেন কালার ওয়ার্কার হলো, গোল্ডেন কালার ওয়ার্কার কাদেরকে বলা হয়, বা গোল্ডেন কালার ওয়ার্কার কারা? এখানে কি আছে? তথ্য প্রযুক্তি শিল্প, মিডিয়া, ব্যাংক কর্মী, গবেষণা। তাহলে 4টে অপশনের মধ্যে কারা গোল্ডেন কালার ওয়ার্কারের মধ্যে পড়বে? তাহলে গোল্ডেন কালার ওয়ার্কার হচ্ছে অপশন ডি, গবেষণা। গবেষণা হচ্ছে গোল্ডেন কালার ওয়ার্কার। তাহলে গোল্ডেন কালার ওয়ার্কার কারা? তোমার অতি নব্য যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে তার সঙ্গে জড়িত যারা, তাদেরকে বলা হচ্ছে গোল্ডেন কালার ওয়ার্কার। তাহলে গবেষক, গবেষণা, পরিকল্পনাকারী, এরা হচ্ছে সবাই গোল্ডেন কালার ওয়ার্কার। বারো নম্বরে কি বলেছে? ভারতের বৃহত্তম সংগঠিত ক্ষেত্র হলো, ভারতের বৃহত্তম সংগঠিত ক্ষেত্র। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বৃহত্তম সংগঠিত ক্ষেত্র হলো কোনটা? এখানে আর্মি দেওয়া রয়েছে, রেল দেওয়া রয়েছে, বস্ত্রবাহন শিল্প, ক্ষুদ্র শিল্প। এর মধ্যে ভারতের বৃহত্তম সংগঠিত ক্ষেত্র আমাদের খেয়াল রাখতে হবে। এখানে কি বলেছে? সংগঠিত ক্ষেত্র, সেই হিসাবে আনসার করতে হবে। তাহলে ভারতের বৃহত্তম সংগঠিত ক্ষেত্র হচ্ছে রেল। তাহলে ভারতের বৃহত্তম অর্থাৎ ভারতের রেলে সংগঠিত ক্ষেত্রগুলির মধ্যে সব থেকে বেশি কর্মী কাজ করে। তাহলে আমাদের জানতে হবে যে সংগঠিত ক্ষেত্র কাকে বলা হয়। যে ক্ষেত্রগুলোতে মাইনে, ছুটি, তোমার কাজ করার সময় ইত্যাদি নির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া রয়েছে, কত টাকা মাইনে পাবে, কত ঘন্টা কাজ করতে হবে এবং বছরে কটা ছুটি পাবে, এটা একদম নির্দিষ্ট। সেই ক্ষেত্রগুলোকে বলা হচ্ছে সংগঠিত ক্ষেত্র। তাহলে ভারতের বৃহত্তম সংগঠিত ক্ষেত্র হচ্ছে রেল। তাহলে ভারতের যে সংগঠিত ক্ষেত্রগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কর্মচারী কাজ করে রেলে। দ্বিতীয় কি হবে? আর্মি। অর্থাৎ রেলের পরেই সব থেকে বেশি কর্মচারী কাজ করে হচ্ছে আর্মিতে। তাহলে ভারতের বৃহত্তম সংগঠিত ক্ষেত্র তোমার হচ্ছে রেল, এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আর্মি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, পরীক্ষা আছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 13 নম্বর কোশ্চেন। ভারতের বৃহত্তম অসংগঠিত ক্ষেত্র হলো, তাহলে এখানে কি বলেছে? অসংগঠিত ক্ষেত্র। এর আগে কি বলেছিল? সংগঠিত ক্ষেত্র। তাহলে অসংগঠিত ক্ষেত্র কাকে বলা হয়? যে সমস্ত ক্ষেত্রগুলোতে মাইনে, ছুটি এবং কাজ করার সময় অনির্দিষ্ট, অর্থাৎ সেখানে বাধা ধরা কোনো নিয়ম নেই, সেই ক্ষেত্রগুলোকে বলা হয়েছে অসংগঠিত ক্ষেত্র। তাহলে আমাদের আনসার করার সময় অবশ্যই অসংগঠিত এবং সংগঠিত এই বিষয়টাকে মনে রাখতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন সব,
কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে এর আগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কি আছে? রেল, সেনাবাহিনী, বস্ত্রবয়ন শিল্প, মাঝারি শিল্প। কোনটাকে তোমার ভারতের বৃহত্তম অসংগঠিত ক্ষেত্র বলা হয়েছে? তাহলে বৃহত্তম অসংগঠিত ক্ষেত্র হচ্ছে বস্ত্রবয়ন শিল্প। ভারতের সব থেকে বেশি কর্মচারী কাজ করে বস্ত্রবয়ন শিল্পে। আমরা সংগঠিত এবং অসংগঠিত যদি একসঙ্গে ধরি তাহলে বস্ত্রবয়ন শিল্প হবে প্রথম। আর যদি আলাদা করে ধরা হয় সংগঠিত অসংগঠিত, তাহলে সেই ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রের বস্ত্রবয়ন শিল্পে ভারতের সব থেকে বেশি কর্মচারী কাজ করে। আর সংগঠিত হলে তখন আনসার হবে ভারতীয় রেল, সেখানে সব থেকে বেশি কর্মচারী কাজ করে থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। তাহলে ভারতের বৃহত্তম অসংগঠিত ক্ষেত্র হলো বস্ত্রবয়ন শিল্প। চোদ্দ নম্বর কোশ্চেন, ভারতবর্ষ হলো একটি পুঁজিবাদী অর্থনীতির দেশ, সমাজবাদী অর্থনীতির দেশ, মিশ্র অর্থনীতির দেশ, কোনোটি নয়। তাহলে ভারতবর্ষে কি ধরনের অর্থনীতি চালু রয়েছে আমাদের এটা জানতে হবে। তাহলে কি বলেছে? পুঁজিবাদী, অবশ্যই হবে না, ভারত শুধু পুঁজিবাদী নয়। সমাজবাদী, শুধু সমাজবাদী নয়। তাহলে ভারতে পুঁজিবাদী সমাজবাদী দুটোই রয়েছে। তাহলে ভারত হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ, কোনোটি নয়, এটাও হবে না। তাহলে ভারত কি ধরনের অর্থনীতির দেশ? ভারত হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ, অর্থাৎ পুঁজিবাদী সমাজবাদী সমস্ত কিছুই এখানে রয়েছে। তাহলে ভারতবর্ষ হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ। গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর 14 নম্বর, কোশ্চেনে কি বলেছে? 1948 সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিল? 1948 সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি, জওহরলাল নেহেরু, গোবিন্দ বল্লভ পন্থ। আনসার হচ্ছে বি। তাহলে ভারতের 1948 সালে শিল্পমন্ত্রী ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পরবর্তীকালে যিনি জনসংঘ গঠন করেছিল। ষোলো নম্বর কোশ্চেন কি বলেছে? প্রযুক্তির বিকাশের জন্য কোন ধরনের বেকারত্ব সৃষ্টি হয়েছে? প্রযুক্তির বিকাশের জন্য কোন ধরনের বেকারত্ব সৃষ্টি হয়েছে? অর্থাৎ আমাদের যে দিন দিন প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে, এই প্রযুক্তি বৃদ্ধি জনিত কারণে কোন ধরনের বেকারত্ব বৃদ্ধি পেয়েছে? ফ্রিকশনাল বেকারত্ব, ঋতুগত বেকারত্ব, ছদ্ম বেকারত্ব, শিক্ষিত বেকারত্ব। চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে এ, ফ্রিকশনাল বেকারত্ব। তাহলে এটা কিসের জন্য হয়েছে? কারণ প্রযুক্তির উন্নতির সাথে সাথে নতুন যে প্রযুক্তি আসে সেইটা শেখার জন্য কিছুটা সময় লাগে, আর তার মাঝামাঝি সময়ে যে বেকারত্ব, সেই বেকারত্বটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল বেকারত্ব। তার মাঝামাঝি সময়টাকে কি বলা হচ্ছে? ফ্রিকশনাল বেকারত্ব। যেমন আগে বটমের ফোন ছিল, এখন এসছে অ্যান্ড্রয়েড ফোন। তাহলে বটমের ফোন যারা চালাতে পারতো, অ্যান্ড্রয়েড ফোন চালাতে সময় লেগেছে, তাহলে তার মাঝামাঝি সময়ের যে অংশটা, সেই অংশটাই হচ্ছে তোমার ফ্রিকশনাল বেকারত্ব। অর্থাৎ যারা যে কোম্পানি অ্যান্ড্রয়েড ফোন এর আগে বটম ফোন বানাতো, পরবর্তী সময় অ্যান্ড্রয়েড ফোন বানাতে একটু সময় লেগেছে, তৎকালীন সময় কি হয়েছে? কর্মচারী বেকার হয়ে পড়েছে। তাহলে সেই প্রযুক্তির বিকাশের জন্য ফ্রিকশনাল, তার মাঝামাঝি সময়ে কর্মচারীর যে বেকারত্ব হয়েছে সেটা হচ্ছে তোমার ফ্রিকশনাল বেকারত্ব। তাহলে প্রযুক্তির বিকাশের জন্য কোন ধরনের বেকারত্ব সৃষ্টি হয়? ফ্রিকশনাল বেকারত্ব। পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন কি বলেছে? ঋতু অনুসারে কাজ পাওয়াকে কি ধরনের বেকারত্ব বলা হয়? ঋতু অনুসারে কাজ পাওয়াকে কি ধরনের বেকারত্ব বলা হয়? অর্থাৎ এক একটা নির্দিষ্ট সিজনে কর্মচারী কাজ পায়। যেমন পুজোর সময় তোমার বস্ত্রবয়ন শিল্পের জামা কাপড়ের দোকানে অনেক কর্মচারী কাজ করে, আবার পুজো বেরিয়ে গেলে তাদেরকে বাদ দেওয়া হয়। তার মানে ঋতু অনুসারে কাজ পাওয়া। তাহলে সেই বেকারত্বকে কি বলা হয়? ঋতুগত বেকারত্ব, যেহেতু ঋতু অনুসারে কাজ পায়। তাহলে ছদ্ম বেকারত্ব হবে না, শিক্ষিত বেকারত্ব, গঠনগত বেকারত্ব হবে না।
তাহলে আনসার কি হবে? ঋতুগত বেকারত্ব। তাহলে ঋতু অনুসারে কাজ পাওয়াকে বলা হয় ঋতুগত বেকারত্ব। আঠারো নম্বর কোশ্চেন, ছদ্ম বেকারত্ব। ছদ্ম বেকারত্ব সব থেকে বেশি দেখা যায় কোন ক্ষেত্রে? ছদ্ম বেকারত্ব সব থেকে বেশি কোন ক্ষেত্রে দেখা যায়? শিল্প ক্ষেত্রে, সরকারি চাকরিতে, কৃষি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে। তাহলে তার আগে আমাদের জেনে নিতে হবে যে ছদ্ম বেকারত্ব বিষয়টা কি। ছদ্ম বেকারত্ব হচ্ছে কোনো একটি কাজ করতে যতজন শ্রমিক দরকার তার থেকে অধিক পরিমাণে শ্রমিক যদি সেই কাজটা করে থাকে, তাহলে অতিরিক্ত যতজন শ্রমিক সেই কাজটা করতে অংশগ্রহণ করেছে সেই অতিরিক্ত শ্রমিককে বলা হয় ছদ্ম বেকারত্ব। তাহলে কীরকম? ধরা গেলো কোনো একটা কাজ 5 জন শ্রমিক করতে পারবে এবং সেই কাজটা একই সময়ের মধ্যে করেছে 10 জন শ্রমিক। তাহলে কয়জন শ্রমিক সেখানে লাগতো? 5 জন। তাহলে বাকি 5 জন হচ্ছে ছদ্ম বেকারত্ব। কাজ করেছে কিন্তু আর 5 জন শ্রমিক কম লাগতো, বা সেই 5 জন হচ্ছে তোমার ছদ্ম বেকারত্ব। তাহলে ছদ্ম বেকারত্ব সব থেকে বেশি দেখা যায় কৃষি ক্ষেত্রে। সব থেকে ছদ্ম বেকারত্ব অপশন সি। তাহলে ছদ্ম বেকারত্ব সব থেকে বেশি দেখা যায় কোন ক্ষেত্রে? কৃষি ক্ষেত্রে। কারণ কৃষি ক্ষেত্রে কোনো বাড়িতে দেখা গেলো জমি আছে কম কিন্তু বাড়িতে মানুষ বেশি এবং সবাই সেইটুকু জমিতেই কাজ করে, তখন তোমার ছদ্ম বেকারত্ব সৃষ্টি হয়ে থাকে। তাহলে সব থেকে বেশি ছদ্ম বেকারত্ব দেখা যায় হচ্ছে কৃষি ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেন কি বলেছে? হঠাৎ সব থেকে বেশি দেখা যায় কোন বেকারত্ব? হঠাৎ করে কোন বেকারত্ব সব থেকে বেশি দেখা যায়? কি আছে অপশন? ছদ্ম বেকারত্ব, ঋতুগত বেকারত্ব, শিক্ষিত বেকারত্ব, সক্রিয় বেকারত্ব। তাহলে এটা কোনটা হবে? তাহলে অপশন হবে ডি, অপশন ডি। তাহলে শিক্ষিত বেকারত্ব হবে না, ঋতুগত বেকারত্ব হবে না, ছদ্ম বেকারত্ব হবে না। তাহলে অপশন কি আছে? সক্রিয় বেকারত্ব। তাহলে সক্রিয় বেকারত্বটা কি আমাদের জানলে বিষয়টা মনে থাকবে ভালো। যেমন কোনো একটা কোম্পানিতে কাজ করছে অনেক লোক এবং হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে গেলে একসঙ্গে বহু লোক কর্মচ্যুত হয়। তাহলে সেই ক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব সৃষ্টি হয়? তোমার সক্রিয় বেকারত্ব, অর্থাৎ সক্রিয় অবস্থায় থাকতে থাকতে বেকারত্ব সৃষ্টি হওয়া। যেমন উদাহরণ আছে কিংফিশার বিমান যে কোম্পানি আছে, সেই কিংফিশার বিমান কোম্পানি হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে একসঙ্গে অনেক কর্মচারী বেকার হয়ে পড়েছিল। তাহলে সেটা কি বেকারত্ব? সক্রিয় বেকারত্ব, অর্থাৎ সক্রিয় অবস্থায় থাকাকালীন বেকারত্ব সৃষ্টি হয়ে যাওয়া, কাজে নিযুক্ত অবস্থায় থাকাকালীন হঠাৎ বেকারত্ব সৃষ্টি হওয়া। তাহলে হঠাৎ সব থেকে বেশি বেকারত্ব দেখা যায় সক্রিয় বেকারত্বে। 20 নম্বর কোশ্চেন কি বলেছে? বেকারত্বের পরিসংখ্যান দেয় কোন সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বেকারত্বের পরিসংখ্যান দেয় কোন সংস্থা? তাহলে যে সংস্থা, এখানে কি কি আছে? NSSO, ওয়ার্ল্ড ব্যাংক, নাবার্ড, IMF। এর মধ্যে কোন সংস্থা বেকারত্বের তোমার পরিসংখ্যান দিয়ে থাকে? তাহলে আনসার কি হবে? অপশন এ, NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফ ইন্ডিয়া অর্গানাইজেশন অফিস, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। তাহলে ফুল ফর্মটা লিখে দিই, ন্যাশনাল ন্যাশনাল সার্ভে ন্যাশনাল স্যাম্পল সার্ভে বলেছে। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। তাহলে বেকারত্বের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কোন সংস্থা দেয়?
NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস আমাদের ভারতবর্ষে যে বেকারত্ব, সেই বেকারত্বের পরিসংখ্যান দিয়ে থাকে। গুরুত্বপূর্ণ কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে চলে যাবো আমরা। কি বলেছে? বার্ষিক কত টাকা ইনকাম হলে তাকে আর বিপিএল বলা যাবে না। বার্ষিক কত টাকা ইনকাম হলে তাহলে তাকে আর বিপিএল বলা যাবে না। অপশন এ রয়েছে 60,000 টাকা, অপশন বি 70,000 টাকা, অপশন সি 72,000 টাকা, অপশন ডি 85,000 টাকা। তাহলে এর মধ্যে কোনটা আনসার হবে? বার্ষিক কত টাকা ইনকাম হলে তাকে আর বিপিএল বলা যাবে না? 60,000 টাকা হবে না, 70,000 টাকা হবে না, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। বার্ষিক 72,000 টাকা বা তার বেশি যদি কেউ ইনকাম করে থাকে তাহলে তাকে আর বিপিএল ধরা হবে না, তাহলে সে কি হবে? এপিএল। তাহলে মাসিক কত টাকা পড়লো? মাসিক হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা। তাহলে মাসিক 6,000 টাকায় ইনকাম করলে বা তার বেশি ইনকাম করলে তাকে আর বিপিএল হিসেবে গণ্য করা হবে না, তাহলে সে কি হবে? এপিএল এর মধ্যে পড়বে। তাহলে বার্ষিক 72,000 টাকা এবং এই বাৎসরিক 72,000 টাকা এবং মাসিক হচ্ছে 6,000 টাকা, 6 × 72। তাহলে বার্ষিক 72,000 টাকা ইনকাম হলে তাকে আর বিপিএল বলা যাবে না। 22 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। বলেছে ওয়ার্ল্ড ব্যাংকের মতে দৈনিক কত টাকা খরচ করলে তাকে আর বিপিএল বলা যাবে না। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের মতানুসারে দৈনিক কত টাকা খরচ করলে তাকে আর বিপিএল বলা যাবে না? অপশন কি রয়েছে? $1 হবে না, অপশন বি রাইট আনসার $2 হবে না, এটা হবে না, ডি। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের মতে দৈনিক কত টাকা? $2। কোনো ব্যক্তি যদি প্রত্যহ $2 বা তার বেশি খরচ করে তাহলে তাকে আর বিপিএল বলা যাবে না, বিলো পভার্টি লেভেল, বিপিএল শব্দের ফুল ফর্ম। তাহলে তাকে আর বিপিএল বলা যাবে না। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সংজ্ঞা। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের সংজ্ঞা অনুসারে দৈনিক কোনো ব্যক্তি যদি $2 খরচ করে, $2 খরচ করে, তাহলে ভারতীয় মুদ্রায় কত হবে? আমরা যদি 85 টাকা ধরি, $1 সমান সমান, তাহলে $2 সমান সমান কত হবে? 170 টাকা। তাহলে প্রত্যেক দিন কোনো ব্যক্তি যদি 170 বা তার বেশি খরচ করে তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের মতানুসারে সে বিপিএল নয়। পরে কোশ্চেন, রঙ্গরাজন কমিটির মতে কাদেরকে বিপিএল বলা যাবে না? এখান থেকে কোশ্চেন আসে যে রঙ্গরাজন কমিটি কিসের সঙ্গে জড়িত? এরা এই বিপিএল বা এপিএল নির্ণয়ের জন্য যে কমিটি, সেই কমিটি হচ্ছে রঙ্গরাজন কমিটি। তাহলে রঙ্গরাজন কমিটির মতে কাদেরকে বিপিএল বলা যাবে না? কি বলেছে? দৈনিক শহরে 47 টাকা এবং গ্রামে 32 টাকা, দৈনিক শহরে 50 টাকা এবং গ্রামে 40 টাকা খরচ করলে, দৈনিক শহরে 60 টাকা এবং গ্রামে 45 টাকা খরচ করলে, এর মধ্যে কোনোটি নয়। তাহলে রঙ্গরাজন কমিটির মতে কাদেরকে বিপিএল বলা যাবে না? তাহলে 4টে অপশন রয়েছে, এর মধ্যে আনসার কি হবে সবাই জানাও। তাহলে আমাদের প্রত্যহ রাত্রি 8টাতে তোমার লাইভ ক্লাস হবে, মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক ক্লাস চলবে এবং প্রত্যেকটি সাবজেক্টে এবং স্ট্যাটিক জিকে সমেত। তাহলে যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দৈনিক শহরে 47 টাকা এবং গ্রামে 32 টাকা, অপশন এ আনসার। তাহলে রঙ্গরাজন কমিটির মতে দৈনিক শহরে কোনো ব্যক্তি 47 টাকা এবং গ্রামে যদি 32 টাকা খরচ করে তাহলে তাকে আর বিপিএল বলা যাবে না। তাহলে শহরে কত? 47 টাকা এবং গ্রামে 32 টাকা বা তার থেকে বেশি যদি খরচ করে তাহলে তাকে আর বিপিএল বলা যাবে না। তাহলে আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে। অনেক রেপুটেড চ্যানেল আছে, তাদের থেকে আমাদের ছোট চ্যানেল অনেক ভালো ভালো বিভিন্ন ক্লাস এখানে দেওয়া হবে।
তোমার রেলের জন্য, ডব্লিউবির জন্য, সমস্ত পরীক্ষার জন্য মাল্টিপল চয়েসের কোশ্চেনের পাশাপাশি আমরা তোমার কনসেপচুয়াল যে ক্লাস, সেই ক্লাসও আপলোড করা হবে। তাই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে, তাহলে আমাদের একটু সাহস পাই ক্লাস করাতে। এর পরবর্তী কোশ্চেন কি আছে? গঠনগত বেকারত্ব বলা হয়। গঠনগত বেকারত্ব বলা হয় চাহিদার পরিবর্তন হলে, জলবায়ুর পরিবর্তন হলে, প্রযুক্তির পরিবর্তন হলে, আর্থিক অবস্থার পরিবর্তন হলে। কি বলেছে? গঠনগত বেকারত্ব বলা হয় চাহিদার পরিবর্তন হলে, জলবায়ুর পরিবর্তন হলে, প্রযুক্তির পরিবর্তন হলে, আর্থিক অবস্থার পরিবর্তন হলে। তাহলে গঠনগত বেকারত্ব অপশন এ, চাহিদার পরিবর্তন হলে। চাহিদার পরিবর্তন হলে, আনসার অপশন এ। তাহলে গঠনগত বেকারত্ব বলা হবে কি হবে? চাহিদার পরিবর্তন যদি হয় তাহলে তাকে গঠনগত বেকারত্ব বলা হবে। পঁচিশ নম্বর কোশ্চেন, শিল্পের বিকাশ দেখানোর জন্য ব্যবহৃত হয়। কি বলেছে? শিল্পের বিকাশ দেখানোর জন্য ব্যবহৃত হয়। কোনটা? পিপিপি, পিসিআই, জিডিপি, জিএনপি। এর মধ্যে আনসার কোনটা হবে? সবাই জানাও তাহলে কোনটা আনসার হবে। সহজ কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনগুলো এসে থাকে। তাহলে এর মধ্যে কোনটা আনসার হবে? তাহলে আনসার হচ্ছে সি, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। জিডিপি ফুল ফর্ম গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। তাহলে জিডিপি অনুসারে শিল্পের যে বিকাশ, সেই বিকাশ প্রকাশ করা হয়ে থাকে। প্রত্যেক দেশের জিডিপি অনুসারে তোমার এটা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করা হবে। কালকে আবার ঠিক রাত্রে 8টার সময় অন্য বা ভিন্ন একটি ক্লাস নিয়ে আমরা হাজির হব। সবাই অবশ্যই লাইভে থাকবে। সবাইকে ধন্যবাদ।